আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু অ্যাজ ইউজুয়াল স্পেশাল ভিডিও। আপনারা কিন্তু অলরেডি থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন কোন প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো। আমি কিন্তু এর নাম দিয়েছি গরিবের S24 আলট্রা। এখানে কিন্তু আমরা আজকে কথা বলবো হচ্ছে আইকিউর একটা ডিভাইস নিয়ে। মূলত এটা হচ্ছে আইকিউ নিও 9 প্রো প্লাস 5G। আপনি কিন্তু গ্যালাক্সি S24 আলট্রায় যেই পারফরমেন্স পাচ্ছেন, যেই প্রসেসর পাচ্ছেন, সেম প্রসেসর কিন্তু আমরা আইকিউ নিও 9 প্রো প্লাসে পাচ্ছি। ইভেন এই ফোনটাতে কিন্তু আপনি পাচ্ছেন 500 mAh এর এক্সট্রা ব্যাটারি, যেটা কিন্তু হচ্ছে স্যামসাং এ ব্যবহার করা 5000, এখানে কিন্তু 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা আছে। পাশাপাশি কিন্তু আপনারা এই ফোনটাতে আরো কি কি পাচ্ছেন ভিতরে সবকিছু নিয়ে কথা বলবো। এবং পাশাপাশি কিন্তু এই নিও 9 প্রো প্লাসের আজকে একটা ধামাকা প্রাইস দিব, কারণ মার্কেটে যখন এটা লঞ্চ হয়েছিল তখন প্রাইস ছিল 60 থেকে 65,000 টাকা। অবশ্যই ফোনগুলো নিতে হলে কি করতে হবে? বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান টেলিকমে চলে আসতে হবে। এখানে কিন্তু আসলে আপনারা আইকিউ নিও 9 প্রো প্লাস সহ সব ধরনের ফ্ল্যাগশিপ, নন ফ্ল্যাগশিপ সব ধরনের ফোন এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাদের ঠিকানা এবং হচ্ছে নাম্বার, ফেসবুক পেজ সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিই, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো কথা বলছি না, ভিডিও এখনই শুরু করবো এবং আমরা দেখবো যে আইকিউ নিও 9 প্রো প্লাসটা আসলে অ্যাকচুয়ালি কেমন। সো ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন আইকিউ নিও 9 প্রো প্লাসের এই টিপিক্যাল কালো কালার বক্স। এখান থেকে যদি আমরা আনবক্স করি তাহলে কিন্তু দেখতে পারবো ভিতরে দেওয়া আছে হচ্ছে ডিভাইসটা আমরা সাইডে রেখে দেবো। এখনই সাইডে রাখার পরে দেখবো ভিতরে কি দেওয়া আছে। ভিতরে দেওয়া আছে হচ্ছে কিছু ডকুমেন্টেশনস। এখানে কিন্তু ট্রান্সপারেন্ট কেসটা আমরা অ্যাভেলেবল পেয়ে যাবো এবং কেসের কোয়ালিটি কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা মোটামুটি পাচ্ছি, যেখানে আপনারা 2-3 মাস ইউজ করতে পারেন, তারপরে কিন্তু হচ্ছে কেসটা হলুদ হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি 120 ওয়াটের চার্জার। ও মাই গড, জাস্ট লুক এট দিস চার্জার। এখানে কিন্তু আমরা 120 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা নিয়ে আমরা কথা বলবো, বিস্তারিত কথা এটা নিয়েও আছে। পাশাপাশি কিন্তু আমরা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। সো এই সবকিছু সাইডে রাখার পরে কিন্তু আমরা ফাইনালি চলে আসবো ডিভাইসটাতে। So this is the device. Oh my god, just look at this color. দুটা কিন্তু দেখতে পাচ্ছেন একদমই হচ্ছে ব্লু কালার এবং এখানে কিন্তু পুরোপুরি একটা হোয়াইট কালারের মধ্যে হালকা হালকা একটা টেক্সচারের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু প্রিমিয়াম একটা ফ্ল্যাগশিপ লুক অবশ্যই দিচ্ছে। এবং পুরোপুরি কিন্তু হচ্ছে আপনাকে লেদার ফিনিশ দেওয়া আছে পিছনে, সাইডটা পুরোপুরি আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সামনে কিন্তু আমরা কার্ভ পাচ্ছি না, একটা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছি। যেহেতু গেমিং ফোন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে মোটামুটি আমার কাছে মনে হয় ঠিকঠাক আছে। সো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা এখন স্পেসিফিকেশনে চলে যাবো এবং দেখানোর ট্রাই করবো যে নিও 9 প্রো প্লাসটা অ্যাকচুয়ালি কেমন। আইকিউ নিও 9 এস প্রো প্লাসের ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.78 ইঞ্চি হচ্ছে এটা ডিসপ্লে সাইজ, পাশাপাশি কিন্তু 193 গ্রাম হচ্ছে এটার ওয়েট, পাশাপাশি কিন্তু হচ্ছে আপনার 8.00 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। মোটামুটি অনেক বেশি থিক একটা ফোন, এক হাতে নিতে কিন্তু খুবই কমফোর্টেবল লাইট ওয়েট ফিল হচ্ছিল। মানে এটা যে অলমোস্ট 200 গ্রামের ফোন সেটা কিন্তু একদমই মনে হচ্ছিল না। পাশাপাশি কিন্তু অলমোস্ট 200 গ্রাম ওয়েটের একটা ফোন, যেটা কিন্তু হাতে নেওয়ার পর একটু বাল্কি লাগার কথা, আমরা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট স্লিম একটা ফোন পেয়েছি। এবং ওভারঅল ইনহ্যান্ড ফিলের কথা যদি বলি, ফার্স্ট ইমপ্রেশনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবার কথা হলো বাটন এবং পোর্টস নিয়ে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা কিন্তু ইউএসবি 2.0, আমরা একটু বেশি এক্সপেক্ট করছিলাম বাট ঠিকঠাক আছে। পাশাপাশি কিন্তু লেফট সাইডে ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা অ্যাভেলেবল পেয়ে যাবো এবং প্রথম নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। পাশাপাশি কিন্তু সিম ইজেক্টর ট্রেটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। এখানে ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করার অপশন আছে, এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করার অপশন এখানে নাই। পাশাপাশি রাইট সাইডে চলে আসলে দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি ফোনটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন এবং ফোনটার ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বলি, আলট্রাসনিক 3D ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে ব্যবহার করা আছে, যার কারণে টাচ করার সাথে সাথে কিন্তু ফোন খুলে যাচ্ছিল, কোনো রকম লেটেন্সি ল্যাগ আমরা কিচ্ছু দেখি নাই এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাও কিন্তু অ্যাকুরেট ছিল। এবং লেফট সাইডে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, কোনো রকম পোর্টস বাটন কিন্তু লেফট সাইডে অ্যাভেলেবল নাই। আপার সাইডে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো আইআর ব্লাস্টার, পাশাপাশি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এই ফোনটার ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো 6.78 ইঞ্চির একটি এলটিপিএ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা আছে, যেটা কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড, পাশাপাশি কিন্তু 144 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আমরা মোটামুটি হ্যাপটিক ফিডব্যাক বা হচ্ছে টাচ সেন্সিটিভিটি কিন্তু যথেষ্ট ফাস্ট পাচ্ছিলাম। HDR10+ সাপোর্ট আছে, 1400 নিটসের পিক ব্রাইটনেস আছে। মোটামুটি মিডিয়াম রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে আমরা যেরকম পাই মোটামুটি সবকিছু এখানে অ্যাভেলেবল পাচ্ছিলাম। এই ফোনটাতে কিন্তু হচ্ছে আপনার লোয়ার লাইট ইউজ করার জন্য PWD ডিমিং ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু আপনার হচ্ছে মোটামুটি রাত্রে বেলা ফোন ইউজ করলে ওরকম চোখে লাগবে না আসলে। পাশাপাশি 89.7% স্ক্রিন টু বডি রেশিও হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি এজেসগুলো বোঝা যাচ্ছিল, একদম ফ্ল্যাগশিপ ফোন অনুযায়ী আমরা ন্যারো পাচ্ছিলাম ওরকম না, হালকা পাতলা এজেস বোঝা যাচ্ছিল, যে জিনিসটা কিন্তু চোখে লাগার মতো। এটা কিন্তু আরেকটু পাতলা করলে বেটার হতো, বিকজ আমরা কিন্তু এর চেয়ে কম দামের ফোনগুলো তো ব্রেজেলগুলো আরেকটু পাতলা দেখে থাকি। মাল্টিমিডিয়া কনজাম্পশনের কথা যদি বলি তাহলে কিন্তু টপ নচ পারফরমেন্স দিতেছিল ভাই। 4K প্লাস 60 FPS আপনি ম্যাক্সিমাম ভিডিও প্লে করতে পারবেন, পাশাপাশি কালার অ্যাকুরেসি সেগুলোও কিন্তু একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি দিচ্ছিল। যেহেতু আমরা এই ফোনটাকে S24 আলট্রার সাথে তুলনা করেছি, সেক্ষেত্রে কিন্তু S24 আলট্রার ডিসপ্লে এটা ডিসপ্লে আকাশ পাতাল তফাৎ। এখানে কিন্তু আমরা S24 আলট্রার ধারে কাছেও নাই। ওভারঅল ডিসপ্লের কথা যদি বলি তাহলে কিন্তু ডিসপ্লে কিন্তু এই ফোনটার হাইলাইটেড ফিচার্স না, তারপর আমরা হচ্ছে ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিসপ্লে কিন্তু এখানে পাচ্ছিলাম। নাও উই আর গোনা টক অ্যাবাউট গেমিং সেকশন।
section of IQ Neo 9s Pro Plus, which is the most highlighted features on this phone right now. আমরা যদি প্রসেসরের কথা বলি তাহলে কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে Qualcomm Snapdragon 8 Gen 3 একটি 4 ন্যানোমিটার বেস প্রসেসর, এবং এই প্রসেসরটা হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ক্লাস প্রসেসরগুলোর মধ্যে একটা। হ্যাঁ, এখানে কিন্তু আমরা IQ 13টা পাচ্ছি, যেখানে কিন্তু আমরা হচ্ছে Snapdragon Elite এর প্রসেসর দেখছি, যেটা কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ফ্ল্যাগশিপ বা সবচেয়ে টপ নচ পারফরমেন্স প্রোভাইড করে থাকে। এই ফোনটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু হচ্ছে PUBG থেকে শুরু করে Genshin Impact যে কোনো গেমই আপনি স্মুথলি প্লে করতে পারবেন। তবে PUBG কিন্তু আমরা 120 FPS পাচ্ছি না, 90 FPS পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট পাচ্ছি, যেটা কিন্তু স্যামসাংও আমাদের 90 FPS পর্যন্ত আনলক করে দেয়। এবার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, TDM এ মোটামুটি আমরা হচ্ছে একদম ল্যাগ ফ্রি গেমিং করতে পারছিলাম। বড় ম্যাচে কিন্তু আমরা দেখেছি অ্যাকশন মুভমেন্ট বলেন বা হচ্ছে আপনার গেমের শুরুতে যে কোনো জায়গায় কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা দেখি নাই, একদম কনসিস্টেন্টলি গেমিং করতে পারছিলাম আমরা হাইয়েস্ট গ্রাফিকে। পাশাপাশি Genshin Impactটা মোটামুটি 40 FPS লক করে রাখতেছিল, যেটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাই মানে জাস্ট নেলড ইট। পাশাপাশি আমরা এখানে কিন্তু হচ্ছে আপনার কি Asphalt 9ও ট্রাই করে দেখেছি। অনেকগুলো গেম খেলার পরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, ফোনটা কিন্তু ওভার হিট হচ্ছিল। মানে আমরা কিন্তু জানি যে 8 Gen 3 একটু হিট জেনারেট করে, সেটা S24 Ultraতেও করে, এখানেও কিন্তু আমরা হিট পাচ্ছিলাম, বাট সাথে সাথে আবার হচ্ছে রেখে দিলে ঠান্ডা হয়ে যাচ্ছিল। বাট এটা আমার কাছে মনে হয় আস্তে আস্তে আপডেট আপনার হচ্ছে ফিক্স হয়ে যাবে। এবার যদি OS এর কথা বলি তাহলে কিন্তু হচ্ছে Android ভার্সন 14 এবং Origin OS 4 ব্যবহার করা আছে এই ফোনটাতে, এবং এই ফোনটার UI কিন্তু একদমই লেটেস্ট, এবং এই ফোনটা কিন্তু হচ্ছে যদি বলি UI এক্সপিরিয়েন্সের কথা তাহলে কিন্তু যথেষ্ট ভালো ছিল। কিছু চাইনিজ অ্যাপস বা চাইনিজ ব্লোটওয়্যার ছাড়া আদারওয়াইজ কিন্তু আপনি মোটামুটি একটা টপ নচ এক্সপিরিয়েন্স UI থেকে পাবেন। এখানে কিন্তু আপনারা চাইলে চাইনিজ অ্যাপসগুলো ডিলিটও করতে পারেন, আনইনস্টল করতে পারেন। পাশাপাশি কিন্তু ফোনটাতে LPDDR5X RAM টাইপ এবং UFS 4.0 হচ্ছে স্টোরেজ টাইপ अवेलेबल পেয়ে যাচ্ছিলাম। মোটামুটি আমরা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির সবকিছু এখানে পাচ্ছিলাম। যদি গেমিং পারফরম্যান্স আপনি নিতে চান তাহলে কিন্তু এই যে বাজেটটা বর্তমানে এই বাজেটের মধ্যে টপ নচ চয়েস হতে পারে IQ Neo 9s Pro Plus। এইবার কিন্তু চলে আসবো আমরা ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে দেখতে পারবো পিছনে কিন্তু অ্যাজ ইউজুয়াল ডুয়াল ক্যামেরা ব্যবহার করা আছে, এক্সট্রা কোনো টেলিফোটো লেন্স কিন্তু আমরা এই ফোনটাতে পাচ্ছি না, যেটা কিন্তু আই গেস থাকলে মোটামুটি ভালো হতো। বিকজ অফ 50,000 প্লাস বাজেটের মধ্যে যদি একটা পেরিস্কোপ লেন্স না থাকে তাহলে কিন্তু সেটা মানার মতো আসলেই না। যেহেতু গেমিং ফোন সেক্ষেত্রে আমরা এত আশাও করিনি সত্যি কথা বলতে গেলে। তো এখানে কিন্তু আমরা ডুয়াল ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যার সেন্সর কিন্তু ব্যবহার করা আছে আবার সনির IMX921 এর একটি সেন্সর ব্যবহার করা আছে, এবং আলট্রা ওয়াইডটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে স্যামসাং এর আইসোসেল JN1 সেন্সরটা। প্র্যাকটিক্যাল ছবির কথা যদি বলি তাহলে কিন্তু ছবির কোয়ালিটি মোটামুটি আমার কাছে ডিসেন্ট এনাফ লেগেছে। শার্পনেস, ডিটেলস এগুলো কিন্তু অ্যাভারেজলি ভালো ছিল, কিন্তু ছবি তোলার পরে প্রসেস হওয়ার পরে কিন্তু আমরা ভিভোর মতো এক্সট্রা মেকআপের একটা ভার্সন দেখতে পারি, মানে হচ্ছে আপনার ছবি তোলার পরে ফেসটাকে বেশি সাদা করে দেয়। পাশাপাশি হচ্ছে কালারের মধ্যে কিন্তু একটু ঘাপলা আমরা দেখতে পাচ্ছি, পিছনে কালার টোনটা কিন্তু এত ভালোভাবে ম্যানেজ করতে পারতেছে না। ডায়নামিক রেঞ্জ বলেন বা ক্লোজ শট বলেন সেগুলো কিন্তু মোটামুটি অ্যাভারেজ ছিল, অত ভালো আমি বলবো না। আলট্রা ওয়াইড ক্যামেরার কথা যদি বলি, আলট্রা ওয়াইডের ক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে মোটামুটি ভালো পারফরমেন্স আমরা পাচ্ছিলাম সেন্সর আর ক্যামেরার মডিউল হিসাবে। এখানে কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরাতে মোটামুটি ক্লোজ শটেও ভালো দিচ্ছিল, মোটামুটি দূরের শটগুলো মোটামুটি ভালোভাবে ক্যাপচার করতে পারতেছিল, এবং মেন ক্যামেরা পোর্ট্রেট শটে কিন্তু আমরা ব্লারের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একটু হালকা দেখতে পাচ্ছিলাম যে মিসম্যাচিং হয়ে যাচ্ছে। সো ওভারঅল আমি বলবো যে ক্যামেরা অত আহামরি ভালো না, একদম চালায় নেওয়ার মতো। লোয়ার লাইটের ক্যামেরাগুলো মোটামুটি চালায় নেওয়ার মতো আমি বলবো, এবং মোর অপশনে কিন্তু এখান থেকে গেলে আপনারা আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেখান থেকে আপনি স্লো মোশন সহ আরো বিভিন্ন অপশনে ছবি এবং ভিডিও করতে পারবেন। এখন যদি ভিডিও কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু এই ফোনটাতে ম্যাক্সিমাম 8K ভিডিও সাপোর্টেড আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু 4K প্লাস 60 FPS এ ভিডিও করে আমরা মোটামুটি কমফোর্টেবল ফিল করেছি। ক্যামেরায় কিন্তু OIS ব্যবহার করা আছে, যার কারণে শেকিনেস বা ল্যাগনেস কোনোটাই কিন্তু ভিডিওর মধ্যে আমরা পাইনি। মোটামুটি অ্যাভারেজলি ডিসেন্ট ভিডিও আমরা পাচ্ছিলাম, স্টেবিলিটি ধরে রাখতে পারতেছিল। এবার চলে আসা যাক সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এখানে কিন্তু যাচ্ছে তাই অবস্থা, কারণ হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মধ্যে মানে এই বাজেটের মধ্যে অন্যান্য যে কোনো আপনার হচ্ছে ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এক্সেপ্ট গেমিং ছাড়া সেটা কিন্তু অবশ্যই এটার সাথে যায় না। মোটামুটি সেলফি ক্যামেরা বলবো অ্যাভারেজ, একদমই লোয়ার কন্ডিশনের অ্যাভারেজ যাকে বলা হয়। মোটামুটি একদম হচ্ছে শার্পনেস দিলে সেটাও অ্যাভারেজলি একটা নর্মাল ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছিলাম 20-25 30,000 টাকা বাজেটের মধ্যে, যেহেতু 50 প্লাস বাজেট এখানে অবশ্যই অর্থিত না। এবং ভিডিও কোয়ালিটির কথা যদি বলি সামনে কিন্তু 1080 প্লাস 30 FPS, মানে 50,000 বাজেট প্লাস ফোনের মধ্যে 30 FPS দেওয়া এটা কি আসলে সাজে? আমার কাছে মনে হয় না সাজে। এখানে কিন্তু আমরা হালকা হালকা শেকিনেস দেখতে পাচ্ছিলাম বিকজ অফ 30 FPS যেহেতু। সো মোটামুটি ক্যামেরার কথা যদি বলি, যাদের মূলত ক্যামেরার দিকে অ্যাট্রাকশন বেশি তারা কিন্তু এই ফোনটাতে ভুলেও যায় না। গেমিং এর জন্য হলে এই ফোনটা আপনাকে বেস্ট সার্ভিস দিতে বাধ্য। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি আপনাদেরকে এই IQ Neo 9 Pro Plus এর ফুল স্পেসিফিকেশন জানানোর। আপনারা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পারছেন আমরা কেন S24 Ultra সাথে তুলনা করেছি এই IQ Neo 9 Pro Plus এর। তো মোটামুটি আমরা বুঝতে পেরেছি আসলে স্পেসিফিকেশনের দিক দিয়ে অনেক দিক দিয়ে আগে আছে, বাট অ্যাকচুয়ালি তো S24 Ultra মতো কখনোই হবে না। তার কারণ হচ্ছে ভাই কই 1,10,000 টাকা আর কই হচ্ছে আপনার 60,000 টাকা বা 50,000 টাকার আশেপাশে প্রোডাক্ট। তো এখানে বিগ একটা ডিফারেন্স থাকবে, বাট আপনারা যারা গেমার্স আছেন স্পেশালি তাদেরকে আমি বলতে চাই তারা কিন্তু পারফরমেন্সের জন্য হইলে এই ফোনটা নিতে পারেন, কারণ হচ্ছে 8 Gen 3 ওইটা তো পাচ্ছি না তো পাচ্ছি। যদি আমরা এখন চলে আসি ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর হচ্ছে আপডেট প্রাইসে, হ্যাঁ আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদেরকে যে চার্জিং ব্যাকআপ আর ব্যাটারি ব্যাকআপ এবং প্রাইস নিয়ে তিনটা জিনিস নিয়ে কিন্তু একটা স্পেশাল চমক থাকবে, যে দিক দিয়ে কিন্তু S24 Ultra থেকে অনেক দিক দিয়ে আগে, মানে টোটালি S24 Ultra কোনো পাত্তাই নেই এদিকে। সেটা হচ্ছে আপনার গিয়ে
চার্জার সবচেয়ে বড় কথা, কারণ S24 আলট্রাতে কিন্তু আমরা বক্সের মধ্যে চার্জারটা পাচ্ছি না। সবচেয়ে বড় এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখানে 120 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা দিয়ে কিন্তু আপনারা জানেন যে চার্জ হতে খুবই কম সময় লাগে, এবং একটি ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জার পাচ্ছি। স্যামসাং কিন্তু একটা কেবল দিয়ে দেয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, স্যামসাং এ কিন্তু S24 আলট্রাতে ব্যবহার করা 5000 mAh এর ব্যাটারি, 9s Pro Plus এ কিন্তু ব্যবহার করা 5500 mAh এর ব্যাটারি। এখানে কিন্তু 500 mAh এর ব্যাটারি এখানে বেশি পাচ্ছি। ইভেন ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি S24 আলট্রা থেকে 9s Pro Plus কিন্তু বেটার পারফর্ম করতেছিল। এবার যদি আমরা ব্যাটারি ব্যাকআপ আর চার্জিং স্পিডের কথা যদি বলি, এখানে কিন্তু আপনার হচ্ছে কোম্পানি ক্লেম করতেছে 70% চার্জ কিন্তু হইতে সময় লাগে মাত্র 17 মিনিট, যেখানে আপনার হচ্ছে 100% চার্জ হতে সময় লাগে 28 মিনিট। অলমোস্ট আপনারা যদি খাতা কলমে ধরেন তাহলে 30 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ কভার করে ফেলবে এই 120 ওয়াটের চার্জারটা। এবং ব্যাকআপের কথা যদি বলি, এখন 120 ওয়াটের চার্জার দিয়ে আমরা চার্জ দিলাম, ব্যাকআপটা কেমন থাকবে? মোটামুটি 1.5 দিন আমরা দেখেছি রেগুলার ইউজ করে 1.5 দিনের বেশি ব্যাকআপ যেতেছে। এবং আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা কিন্তু জেনসিন ইম্প্যাক্ট সব ধরনের গেম এখানে ট্রাই করেছি, কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার সব ধরনের গেম আমরা এখানে ট্রাই করেছি। সেখানে কিন্তু আমরা হচ্ছে টানা স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টা পাচ্ছিলাম, যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ফ্ল্যাগশিপ কিলার হিসাবে এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে একদম টপ নচ পারফর্ম করতেছে। সবকিছু ঠিক আছে, এবার প্রাইসটা কত ভাই? ওইটা তো আমি বলছি যে অর্ধেক দাম এটা পাচ্ছেন আপনি S24 আলট্রা থেকে। 12/56 যে অফার প্রাইসটা থাকছে সেটা হচ্ছে আপনার গিয়ে মাত্র 54,990 টাকা, যেখানে এটার প্রাইস কয়েকদিন আগে 65,000 টাকা ছিল। অলমোস্ট 10,000 টাকা ড্রপ করে আজকে প্রাইস পাচ্ছেন মাত্র 54,990 টাকা। প্রোডাক্টটা নিতে হলে কোথা থেকে পারচেস করবেন? বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 54 খান টেলিকম থেকে পারচেস করতে হবে। সেখানে কিন্তু গেলে এরকম অনেক ডিভাইস আছে যেগুলো আপনারা নিতে পারবেন। সো আই গেস এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। সো এই ছিল মোটামুটি ভিডিও। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, একটুখানি হলে ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন ভিডিওতে। এরকম আমরা ভিডিও রেগুলার আনার ট্রাই করি, এক্সপেরিমেন্ট করে যাবো রেগুলার। আজকে এখন থেকে আমরা ভিডিও সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে। সাবস্ক্রাইব করে রাখেন ভাই, এখানে কিন্তু আমরা দেখছি ভিডিও দেখছি মানুষ সাবস্ক্রাইব করতেছে না, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিন। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু আজকে এখান থেকে বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।